আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিচ্ছে দুই সিটি কর্পোরেশন। ঢাকার উপর চাপ কমাতে সারা দেশে মৌলিক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, নদী ভাঙন এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সম্পদ রক্ষায় সচেষ্ট রয়েছে সরকার। নারী ও শিশুদের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিতকল্পে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় নানাবিধ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও জানান সরকার প্রধান। রাজধানী ঢাকাকে ক্লিন এবং গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সারা দেশ থেকে মানুষ ঢাকামুখী হয়ে থাকে, সেটি কর্মসংস্থানের সুবিধার জন্য হোক, সন্তানদের লেখাপড়ার জন্যই হোক, পরিবারের সদস্যদের চিকিৎসার জন্যই হয়ে না কেন। সেজন্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে ঢাকা দেশের সকল অংশেই পর্যায়ক্রমিকভাবে এই বেসিক সুবিধাগুলোকে গড়ে তোলা। আমরা মনে করি এই সুবিধাগুলো যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে মানুষ কম উৎসাহিত হবে ঢাকা শহরে আসার জন্য, এবং এর মাধ্যমেই আমরা ধীরে ধীরে ঢাকার উপরে চাপ কমাতে সক্ষম হব বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, ঢাকা সহ সারা দেশে আরও 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া উত্তাল সমুদ্রের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত ও নৌ বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসকামীরা। সকাল থেকে ঢাকায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এজন্য উপকূলীয় এলাকায় বসবাসরতদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জনগণ এদের আসলে কষ্টের শেষ নাই, বাট এই বৃষ্টির ভিতরে যারা রিক্সা চালায় তারাও কিন্তু বের হচ্ছে না। তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে হেঁটে হেঁটে কিন্তু আসতে হয়েছে। গাড়ি করে পাইতে তেমন সমস্যা হচ্ছে না, কিন্তু বৃষ্টিতে একটু ঠান্ডা অনুভব হচ্ছে। মোটামুটি বৃষ্টি হতে ঢাকায় একটু স্বস্তি বোধ করতেছি। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেখানে রিকশার স্বল্পতা রয়েছে। সমুদ্র বন্দরও কিছুটা উত্তাল রয়েছে। এই জন্য আমরা 4টা সমুদ্র পোর্টকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং এই সতর্ক সংকেত হয়তো আগামী আরও 2-1 দিন কন্টিনিউ করতে হবে। তবে মধ্য অঞ্চলে ইদানিং বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে আপনার রাজশাহী, রংপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, তারপর হচ্ছে এমন চট্টগ্রামও এর প্রভাব রয়েছে। উপকূলের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভোলায় ডুবে গেছে শহরের অধিকাংশ সড়ক। উত্তাল হয়ে পড়েছে নদী ও সাগর মোহনা। ঝুঁকি নিয়ে চলছে ভোলা লক্ষ্মীপুর রুটের ফেরি ও লঞ্চ। ঝালকাঠিতে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। সুগন্ধা ও বিষখালী নদী পানি বাড়ায় নদী তীরের মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। কুয়াকাটার উপকূলীয় এলাকায় গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিকে টানা বৃষ্টি ও উজানের ফলে সুনামগঞ্জে নদ নদীর সঙ্গে বাড়ছে হাওরের পানি, তলিয়ে যাচ্ছে হাওরের পাকা ধান। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল সুনামগঞ্জে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার অনুরোধ জানানো হয়। দর্শক, আবহাওয়া পরিস্থিতি জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। টানা বৃষ্টি জনজীবনে কি প্রভাব ফেলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, সাগরের সৃষ্ট যে লঘুচাপের প্রভাবে কিন্তু ঝালকাঠিতেও সকাল থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে।
আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির ফলে কিন্তু যে নিম্ন আয়ের মানুষ আছে তাদের কিন্তু যে চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া শহরের যে নিচু সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে কিন্তু হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছে। এর ফলে কিন্তু যে অফিসগামী এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এছাড়া যে নদী পাড়ের মানুষজন আছে তারা কিন্তু আতঙ্কে দিন পার করছেন। যে বন্যা পরিস্থিতিতে নদী পাড়ের মানুষেরাই বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের চেয়ে বৃষ্টির কারণে। তাছাড়া কিন্তু কৃষকদের সাথে আমরা কথা বলেছি। চলতি বড়ি মৌসুমের যে কৃষি আবাদ করেছে কৃষকরা, সেই কৃষিতেও কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে কৃষি বিভাগের সাথেও আমরা কথা বলেছি। কৃষি বিভাগও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যদি বৃষ্টিপাত যদি বৃদ্ধি পায়, এটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে কিন্তু কৃষকেরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সুজনা। জি জলিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে এক শিশুসহ মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৯ যাত্রী। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার কুড়িগ্রাম ভুরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৩ জন নিহত হন। আমি তো দেখলাম তো 4টা গাড়ি হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়। এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন মামলার প্রধান আসামি। 2024 সালের 27 নভেম্বর বেগম খালেদা জিয়া হাইকোর্ট থেকে অব্যাহতি পেলেও মামলাটি চলমান ছিল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে ফৌজদারি কার্যবিধির 561A-তে কোয়াশমেন্টের জন্য আবেদন করেন। প্রথমে মহামান্য হাইকোর্ট ডিভিশন রুল জারি করে পুরো মামলা স্টে দেন। আজকে এই বেঞ্চে পূর্ণাঙ্গ শুনানির পরে মাননীয় হাইকোর্ট বিভাগ সে রুল অ্যাবসলিউট করে মোয়াজ্জেম হোসেন সাহেবকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানী রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ সাক্ষ্য। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আন্দোলনকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 7ম দিনের যুক্তি উপস্থাপন করবে তার আইনজীবী। এছাড়া আজ ট্রাইব্যুনালে আরও 3টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেপ্তার মোট 15 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।